হ্যালো বন্ধুরা, তো আজকে আমি যাচ্ছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মহাদেবের মাথায় জল ঢালতে। তো আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম শিব মন্দির, জল্পেশ শিব মন্দির। চলুন তাহলে এই অন্যতম শিব মন্দিরগুলির মধ্যে এই জল্পেশ শিব মন্দিরে যাওয়া যাক। আমি শুনেছিলাম এই মন্দির, জল্পেশ শিব মন্দির, এক জাগ্রত শিব মন্দির। এই মন্দিরে গিয়ে ভোলে বাবার পূজা দিয়ে যা মনস্কামনা করা হয় বা যা মনে মনে ভাবা হয়, তারই সঠিক ফল ঠিক সময় মতো পাওয়া যায় বা পূর্ণ হয়। আমি শুনেছি এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে এসে পূজা দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। তো সেই আশা নিয়েই আমিও আমার মনস্কামনা নিয়ে ভোলে বাবার কাছে যাচ্ছি পূজা দিতে। তো যারা যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, তারা সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন, যাতে আমারও কিছু আশা পূর্ণ হয় এই ভোলে বাবার কাছে। তো তোমরা যারা শিবের ভক্ত, তারা হর হর মহাদেব একটা করে কমেন্ট করে দিও। তো আপনারা যারা এখনো এই মন্দিরে পূজা দিতে আসেননি, যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই আসবেন। একবার হলেও পূজা দিয়ে যাবেন, মনস্কামনা কিছু না কিছু পূর্ণ তো হবেই। তো আপনাদের সবার আশা পূর্ণ হোক, আমি এটাই প্রার্থনা করব। তো আমরা এখন চলে এসেছি জলপাইগুড়ি শহরের পাশেই তিস্তা নদী অবস্থিত, সেই তিস্তা নদীর থেকে জল নিতে। তো জল নেওয়ার জন্য আমাদের সবাইকে একটা করে ঘট নিতে হবে। তো এখান থেকে ঘট নিয়ে নিলাম, তারপর মাথায় বাঁধার জন্য ভোলে বাবার ফিতা নিয়ে নিলাম। তো যে বিপুলদা সবাইকে ফিতা দিয়ে দিল, তারপর আমরা এখান থেকে ঘট টট নিয়ে বেরিয়ে পড়লাম জল নেওয়ার উদ্দেশ্যে। তো সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে আসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আসার হয়ে ওঠেনি। তো হঠাৎ করে কালকে রাতে আমাদের প্ল্যান হয়, প্ল্যান বললেও ভুল, কারণ আমাদের জাস্ট একটু কথা হয়েছিল যে আমরা কালকে যেতে পারি। তা আমি বললাম যে ঠিক আছে, আমারও তো অনেক দিনের থেকে যেতে চাইছি, কিন্তু যাওয়ার হচ্ছে না, তো কালকে সকালবেলা কথা হবে। তো সকালবেলা আমি বিপুলদাকে ফোন করি। তো বিপুলদা বলে যে যে বৃষ্টি নেমেছে, বাইক নিয়ে তো যাওয়া যাবে না, তাহলে চার চাকা বা কার নিয়ে যেতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে এটাই করো, যদি যাওয়া যায় তো চলো, আর না হলে আমি বাইক নিয়েই চলে যাবো একাই। তারপরে বিপুলদা ফোন করলো, কয় ঠিক আছে আমরা যাচ্ছি, তুই রেডি হয়ে চলে আয়। তারপর ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি। তো সেই বৃষ্টির মধ্যে কি করে যাওয়া যায়? তো তখন বাজে 9টা, মানে আমাদের 7টার সময় বের হওয়ার কথা, সেখানে 9টা বেজে গেছে। তো বাইক নিয়েও যাওয়া যাচ্ছে না। তো তারপর আমি বিপুলদাকে বললাম তোমার কারটা বের করো, তো ওই কারেই চলো। তারপর বিপুলদা বললো ঠিক আছে, কার নিয়ে যাবো, চলে আয়। তারপর আমরা চলে আসলাম তিস্তাতে এই জল নেওয়ার জন্য। কিন্তু জল নেওয়ার জন্য এখানে 30 টাকা করে টিকিট নিয়েছে আমাদের, শুধুমাত্র এই জল নেওয়ার জন্য। তো একটু খারাপ লেগেছে যে নদী থেকে জল নেব, কেন টাকাটা দিতে হবে। তো যাই হোক, এদের ক্লাব থেকে সিদ্ধান্ত নিয়েছে, তো দিতে তো হবেই। তো আমি জলপেশে যতবার পূজা দিতে এসেছি, তো এই তিস্তা থেকে কোনোবারই জল নিয়ে যাইনি জলপেশে পূজা দেওয়ার জন্য, এবারই ফার্স্ট আসলাম জল নেওয়ার জন্য। তো যতবার এসেছিলাম জটিলেশ্বর পুকুর আর জলপেশ পুকুর থেকেই আমি জল নিয়ে পূজা দিয়েছিলাম। তো এবারই ফার্স্ট আসলাম এই তিস্তা নদীতে জল নেওয়ার জন্য। এসে খুব ভালোই লাগছিল, কারণ অনেক লোকজন এসেছিল এখান থেকে জল নেওয়ার জন্য। কারণ এখানে যত শিলিগুড়ির থেকে ওপাশ থেকে যত লোক আসে, সবাই এখান থেকেই জল নিয়ে পূজা দেয়। তো আমরাও এখানেই আসলাম। তো এখান থেকে আমরা জলটা নিয়ে নিলাম, আর আমরা সকালে সবাই স্নান করেই আসছি। তো এখন আর স্নান করব না, এখানে শুধু জলটা নিব। জলটা নিয়ে আমরা জলপেশ মন্দিরে যাব। এই তিস্তা নদীতে আসার পরে আমার একটা কথা মনে পড়লো, যে আমরা 2 বছর আগে এই তিস্তা নদীর মাঝখানে বালুর চরে পিকনিক খেয়েছিলাম। আর এই সময় বর্ষার সিজনে এত জল হয়েছে, আর ওই সময় একদম শুকনো থাকে, বালুচর হয়ে যায়। তো আমরা সেই সময় বালুচরে পিকনিক খেয়েছিলাম। তো ওই কথাগুলো মনে পড়ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা এখন জল টল নিয়ে বের হয়ে যাচ্ছি, আমরা এখন জলপেশের উদ্দেশ্যে রওনা দিব। তো এই মন্দিরের পাশ দিয়ে আমি অনেকবার যাতায়াত করেছি বাইক নিয়ে, অনেকবার জলপাইগুড়ি গিয়েছি, তো কখনো ঢোকা হয়নি। তো এবারই ফার্স্ট টাইম আমি ঢুকলাম, তো সত্যি খুব ভালো লাগলো। এরপরে যখন আমি শিলিগুড়ি জলপাইগুড়ি বাইক নিয়ে যাব, তখন আমি এখানে একবার ঢুকবো, কারণ আমার এখানে খুব ভালো লেগেছে জায়গাটা। তো তোমরাও আসবে, খুব সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগবে। তারপর আমরা চলে আসলাম পার্কিংয়ে। তারপর ওখানে গাড়ি পার্কিং করে আমরা টিকিট কেটে ওখান থেকে তারপরে জলপেশের দিকে রওনা দিলাম। আর হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করতে 100 টাকা লেগেছে। তো তোমাদেরকেও জানিয়ে রাখলাম যে 100 টাকা করে গাড়ি পার্কিংয়ে লাগবে। তারপর এখান থেকে তো চলে আসলাম, এটা নতুন রাস্তা হয়েছে যোদ্ধা নদীর উপর দিয়ে। তো যোদ্ধা নদীটা এখন জলে অনেক ভরপুর, মানে বর্ষার সময় তো জল তো হবেই। তো ব্রিজটা, রাস্তাটা নতুন, খুবই ভালো লাগছিল। আর আমরা ভেবেছিলাম যেহেতু চতুর্থ সোমবার, হয়তো লোকজন অনেক কমে যাবে, কারণ আমরা গিয়েছিলাম সকালবেলা, কারণ অনেকেই রাত্রেবেলা রবিবারে যায়। তো আমরা সোমবারে সকালে বের হয়েছিলাম। তো আমরা ভাবছিলাম যে লোকজন হয়তো অতটা হবে না, কিন্তু ওখানে এত পরিমাণে লোক হয়েছিল। তারপর আমরা পিছনের গেট দিয়ে আসছিলাম, পিছনের গেট দিয়ে এসে আমরা ওইখানে অনেক বড় লাইন দেখলাম। তো লাইনে না দাঁড়িয়ে আমরা ভাবলাম সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কি করা যায়। তারপর ওখান দিয়ে পিছন দিয়ে ঘুরে এসে পুকুরে আমরা জল শোধন করে নিলাম। তারপর ওখান থেকে আমরা এখন শর্টকাট, মানে মন্দিরে ঢোকার রাস্তা খুঁজছিলাম, যে যদি কোনোভাবে ঢোকানো যায়। তো তারপরে তো কোনোভাবে ঢোকা গেল না। তারপরে আমরা অনেকক্ষণ এখানে খোঁজাখুঁজি করলাম, জিজ্ঞেস করলাম যে কীভাবে কী করা যায়, এত বড় লাইনে দাঁড়ালে তো অনেক সময় লেগে যাবে, 2-3 ঘন্টা লাগবে। তো তারপরে আমরা সামনের গেটে চলে আসলাম। এবার সামনের গেটে এসে দেখি সিস্টেম পুরোটাই চেঞ্জ। মানে আগে যে সিস্টেম ছিল, এই মন্দিরের সামনের থেকে লাইন থাকতো, সোজাসুজি লাইন থাকতো, কিন্তু এবার এরা
একটা ভিতরে উপরে করেছে লাইন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে জোরধা নদীর ধারে এই প্রাচীনতম শিব মন্দিরটি জল্পেশ শিব মন্দির অবস্থিত। ময়নাগুড়ি শহর থেকে এই মন্দিরটি প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে, আর কোচবিহার থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত এই জল্পেশ শিব মন্দির। এই জল্পেশ শিব মন্দির অনেক প্রাচীনতম এক শিব মন্দির। এই প্রাচীনতম মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন প্রাগ জ্যোতিষপুরের রাজা জল্প। প্রাগ জল্প এখানে ভগবান শিবের আরাধনা করে তার দর্শন পেয়েছিলেন এবং তারপর ভগবানের কাছে বর চেয়েছিলেন যেন তার নাম অনুসারে ভগবান শিব এখানে বিরাজমান হন। সেই থেকে ভগবান শিব এই মন্দিরে জল্পেশ্বর নামে পূজিত হয়ে আসছেন। এই জল্পেশ মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটি হলো জললিঙ্গ, অর্থাৎ শিবলিঙ্গ এখানে গর্তে অবস্থান করেছে, যাকে অনাধিও বলা হয়। ঐতিহাসিক মতে কোচবিহারের রাজা বিশ্বসিংহ 1524 সালে এই জল্পেশ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে মহারাজা প্রাণনারায়ণ 1663 খ্রিস্টাব্দে পুনরায় এই জল্পেশ মন্দিরটি আবার নির্মাণ করেছিলেন। এরপর জলপাইগুড়ির রাজা মহিদেব রায়কত এই জল্পেশ মন্দিরটি রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন। তো বন্ধুরা, আমি এইটুকুই জানি, শুনেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এর থেকেও বেশি কিছু জানেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আরো অনেকেই অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে এই মন্দিরের ব্যাপারে। এই জল্পেশ মন্দিরের পাশে এক বিশাল পুকুর রয়েছে। তো প্রাচীনকালে এই পুকুরের জল দিয়েই শোনা গেছে যে পূজা অর্চনা এই পুকুরের জল দিয়ে করা হতো। তো আর মন্দিরের পাশে এক প্রাচীন বৃক্ষ রয়েছে। তো সেই প্রাচীন বৃক্ষে কথিত আছে যে ওই বৃক্ষে সুতা বেঁধে মনস্কামনা করলে তো সেটা পূর্ণ হয়। কিন্তু এসে দেখি গাছটা আর নেই, তো গাছটা কেটে ফেলেছে। তো একটা ছোট চারা গাছ লাগিয়েছে, হয়তো সেই গাছটা আগের মতো হয়ে উঠবে। আর চারপাশে সুতা বাঁধার জায়গা করে দিয়েছে যাতে সবার মনস্কামনা পূর্ণ হয়। তো আশা করি গাছটা খুব তাড়াতাড়ি আগের মতো বড় হয়ে উঠবে। তো ভিতরে যে লাইনগুলো করেছিল, তো সেই লাইনগুলোতে প্রথমের দিকে খুবই জোশ ছিল, খুবই ফাস্ট ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর মোটামুটি 1.5 ঘন্টা হওয়ার পরও দেখি আমাদের লাইনগুলো অর্ধেকই শেষ হয়নি, কারণ আরো অর্ধেক পার হতে আরো 1.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। তো আমাদের টাইম খুব কম ছিল, তো আমরা ওখান থেকে বের হয়ে এসে ছোট মন্দিরটায় পূজা দিই। তো পূজা দিয়ে বের হয়ে আমরা এখানে কপালে তিলক ফোঁটা নিয়ে নিই। তারপরে যাই হোক, বড় মন্দিরের ভিতরে পূজা দেওয়া হয়নি তো কি হয়েছে, মন থেকে যে কোনো জায়গায় পূজা দিলে বাবা পেয়ে যাবে আমি মনে করি। তো এর আগেও অনেকবার এসে পূজা দিয়েছি ভিতরে, তো আবারও চেষ্টা করব নেক্সটে এসে ভিতরে পূজা দেওয়ার। তো বাইরেই আমরা পূজা টুজা দিয়ে অনেক মনে শান্তি পেয়েছি, অনেক শান্তিভাবে পূজাটা দিতে পেরেছি। আর পূজা দেওয়ার পরে দেখি 3:30 বাজে। আমরা সে সকালবেলা না খেয়ে বের হয়েছিলাম, তো অনেক খিদাও পেয়ে গেছে। তারপরে বাইরে ভাবলাম কোনো হোটেলে খেয়ে নেব, বা প্রসাদ খুঁজছিলাম, প্রসাদ সেদিন ব্যবস্থা করিনি এত লোকের ভিড়ে। তারপরে আমরা বাইরে একটু ঘোরাঘুরি করে 4-5টা দেখছিলাম, আর দোকান টোকানগুলোও দেখছিলাম। তারপরে ওখান থেকে কিছু বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিলাম। তারপরে আমরা একটা হোটেল খুঁজতেছিলাম খাবার জন্য, নিরামিষ হোটেল, কিন্তু পাচ্ছিলাম। তারপরে ভাবলাম পূজা যেহেতু দেওয়া হয়েই গেছে, তাহলে বাইরে আমরা কোথাও গিয়ে খেয়ে নেব। আর আমাদের গাড়ি এখান থেকে আরও 1 কিলোমিটার দূরে পার্কিং আছে। তো আমরা এখান থেকে টোটো নিয়ে বের হয়ে গেলাম সেই গাড়ির কাছে। দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির দেবতা। এই শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ। মহাদেব সেই বিষ পান করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। তাই মহাদেবের সেই কষ্ট নিবারণ করার জন্য গোটা শ্রাবণ মাস ধরে দেবাদিদেব মহাদেবকে জল অভিষেক করা হয়। মহাদেবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষেরা এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন। অনেকে এই শ্রাবণ মাসের 4টে সোমবার পালন করেন, আবার অনেকে গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাবার খান। অনেক মহিলারা এই সময় বিবাহিত জীবনে মঙ্গল কামনায় হাতে সবুজ চুড়ি পরেন। আবার অনেকেই মহাদেবের নাম নিয়ে বাগ কাঁধে ছুটে যান জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। পুরাণ মতে কোনো ভক্ত যদি ভক্তি ভরে শ্রাবণ মাস পালন করেন তাহলে নাকি তার সংসারের সব অশান্তি দূর হয়। এছাড়াও মানুষের রোগ মুক্তি ঘটে, অর্থনৈতিক উন্নতি হয়, আর সর্বোপরি সংসারে ও জীবনে সমৃদ্ধি আসে। তাই আসুন এই শ্রাবণ মাসের পূর্ণ সোমবারে আমরা শুনে নেই কেন শ্রাবণ মাসকে এত পবিত্র বলে মনে করা হয়। বাংলা ক্যালেন্ডারের 4র্থ মাস এই শ্রাবণ। এই শ্রাবণ মাসে মহাদেবের অনেক মন্দিরে শিবের স্তব ধ্বনিত হয়, যে স্তব নাকি কানে শোনাও খুব পুণ্যের। আর তাই শ্রাবণ মাসের আরেক নাম শ্রবণ। এই গোটা শ্রাবণ মাসে নাকি ভালো শুনতে হয় এবং ভালো কথা বলতে হয়। পুরাণ মতে শ্রাবণ মাস মহাদেবের অন্যতম প্রিয় মাস। আর বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।